মমস ক্রিয়েশন দেখতে হবে, না হলে কি মিষ্টি এই মুহূর্তটা কিন্তু শুধু এখানে আসলেই উপভোগ করতে। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। বাড়িতে বসে নিশ্চয় বেড়াতে যাওয়ার নতুন ঠিকানা খুঁজছো। এপার বাংলায় থেকে ওপার বাংলার যদি রসদ নিতে হয়, প্রকৃতির মাঝে থেকে প্রকৃতিকে উপভোগ করতে চাইলে তোমাদের জন্য রইল আরো একটি প্রাকৃতিক সৌন্দর্যময় ডেস্টিনেশন ব্লগ। এপার বাংলায় থেকে যদি ওপার বাংলার রসদ নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই গ্রামে একবার ঘুরে যেতেই হবে। এখানে এসে ঘুরে দেখে নিতে পারো পূর্ব ভারতের সব থেকে বড় শিবলিঙ্গ, যা অবস্থিত শিবনিবাসে। এছাড়াও রয়েছে অক্ষয়বট, যা 6 বিঘা জমির ওপর অবস্থিত। হোমস্টের বারান্দায় বসে নদী দেখার আনন্দ আর রাজকীয় খাবার দাবারের সঙ্গে কাটিয়ে দিতে পারো একটা দুটো দিন খুব আনন্দের সঙ্গে। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে শিয়ালদা থেকে কৃষ্ণনগর জংশন ধরে মাত্র 2.5 ঘন্টার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম কৃষ্ণনগর জংশনে। তোমরা চাইলে শিয়ালদা থেকে গেদে লোকালও কিন্তু ধরতে পারো। মাথায় রাখতে হবে গেদে লোকালে উঠলে নামতে হবে কিন্তু মাঝদিয়া স্টেশনে। সেখান থেকে টোটো অথবা অটো করে পৌঁছে যেতে হবে আসাননগর। কৃষ্ণনগর অথবা মাঝদিয়া হয়ে আসাননগর যাওয়ার পথেই কিন্তু তোমরা দেখে নিতে পারো শিবনিবাস, অক্ষয়বট, কৃষ্ণনগর রাজবাড়ি, যা রাস্তাতেই পড়বে। রাস্তায় নজর কাড়ল গ্রাম বাংলার কুটির শিল্প, কি সুন্দরভাবে কাজ করছে, আর এগুলো কিন্তু এখানকার জীবিকার মধ্যেই পড়ে। এখানেই শেষ নয়, রাস্তায় চোখে পড়ল এই অদ্ভুত মিষ্টি, যার নাম সিঙা। এটা এখানকার কালী মায়ের পুজোর ভোগ হিসেবে নিবেদন করা হয়। এই সমস্ত কিছু দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম কিছু বুঝতেই পারলাম না। মজার গল্প বলি, কৃষ্ণনগর রাজবাড়ি দেখার পর মনে মনে ভাবছিলাম যে কৃষ্ণনগর রাজবাড়ির মতনই যদি কোথাও একটা থাকা হতো তাহলে বেশ ভালো হতো, মনের ইচ্ছাটা পূরণ হতো। বাবা, আসাননগর প্রাকৃত হোমস্টেতে ঢুকে ঠিক সেই জিনিসটাই ঘটলো। একেবারে রাজবাড়ির মধ্যে এসে প্রবেশ করলাম। আছি আসাননগর প্রাকৃত হোমস্টে, পুরোপুরি গ্রাম্য পরিবেশের মধ্যে অসাধারণ একটা হোমস্টে। আমার তো জাস্ট প্রথম দেখায় দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেছি যে এতটা সুন্দরও কিছু হতে পারে। খুব সুন্দর দেখতে। হোমস্টের বাইরেটা দেখা হলো, এবার বাকি হোমস্টের ভেতরটা একটু দেখে নেওয়া। খুবই সুন্দর রুমগুলো, আর প্রত্যেকটা রুমের বিশেষত্ব হচ্ছে রুমগুলো কিন্তু মাটির রুম কেমন, আর রুমের মধ্যে বেশ একটা সাবেকি ব্যাপার আছে। যেমন দেখো এখানে খুব সুন্দর একটা আয়না রয়েছে, এখানে রয়েছে একটা খুব সুন্দর ওয়ার্ড্রপ, যেটা ওয়াল ওয়ার্ড্রপ, জিনিসপত্র রাখার জন্য। সোফারও ব্যবস্থা করা রয়েছে। আর সব থেকে ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে নাইট ল্যাম্পটা। পুরো বাঁশের উপরে এরকম ভাবে কারুকার্য করে এই নাইট ল্যাম্পটা তৈরি করা। আর আমার এপাশে রয়েছে একটা কাঠের টেবিল, কাঠের চেয়ার, তামার বোতল, গ্লাস, এই সমস্ত জিনিস। প্রতিটি রুমের ফ্লোরেই কিন্তু এরকম সুন্দর করে আলপনা আর এই রকম বেতের তৈরি একটি করে ডাস্টবিন দেওয়া রয়েছে। আর বাথরুম খুব সুন্দর এবং সুব্যবস্থাযুক্ত। ব্যালকনিতে এসে দাঁড়ালে কিন্তু ঝোড় নদী একদম চোখের সামনে পরিষ্কার ঝাঁচকচকে, আর ঝোড় নদীর পাড়ে হয়ে রয়েছে হলুদ হলুদ সর্ষে ফুল। ব্যাপারটা জাস্ট অসাধারণ। প্রাকৃত হোমস্টের প্রত্যেকটি কোণা খুব যত্ন ও ভালোবাসার সঙ্গে সাজানো, আর গাছে জল দেওয়ার পদ্ধতিটিও অসাধারণ। কথাতেই আছে, যে কাজে ভালোবাসা থাকে সে কাজে কোনো খুঁত থাকে না। বেশ
ফ্রেশন হয়ে চলে এসেছি ডাইনিং এরিয়ায়। আর খাবার দাবারে পরিবেশন হয়েছে চব্যচস্য, যে বাঙালির বলে না চব্যচস্য ভাবে খাওয়া দাওয়া, ঠিক কিন্তু তাই। আর প্রাকৃত হোমস্টের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে খাবার সার্ভের এই কনসেপ্টটা আমার জাস্ট অসাধারণ লেগেছে। প্রত্যেকটা জিনিস কিন্তু একদম কাঁসার থালা, কাঁসার বাটি আর কাঁসার গ্লাসে সমস্তটা পরিবেশন করা হয়েছে। আর পাতে কত রকম পড়েছে সেটা একটু দেখে নেওয়ার পালা। বলবো কি, আগেই জিভে জল আসছে। বেথে শাক, পেঁয়াজকলি আলু ভাজা, পাঁচমিশালি সবজি, এখানে হয়েছে টমেটো দিয়ে মুসুর ডাল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, মোরলা মাছ কাঁচা টমেটো দিয়ে ঝাল, টমেটোর চাটনি, আর শেষ পাতে বাঙালির সব থেকে পছন্দের মিষ্টি। তাহলে এবার খাওয়া দাওয়া শেষ করে নিয়ে প্রাকৃত হোমস্টেতে এই যে রান্নাগুলো তোমরা দেখলে, যে সবজিগুলো, সেই সবজিগুলো কিন্তু হোমস্টের মধ্যেই ফার্মিং হয়েছে। তাহলে খাওয়া দাওয়া শেষ করে একটু ফার্মিংটা দেখে নেব। এই প্রাকৃত হোমস্টে কিন্তু অনেকটা জায়গা জুড়ে, আর যেদিকেই তাকাই খালি সবুজ সবুজ আর সবুজ। আবার কখনো কখনো হলুদ সর্ষে ফুল। এই সবুজ হলুদ রঙের সমাহার শরীর এবং মন উভয়কেই কিন্তু ভালো করে তুলছে। এই সকল ঘুরে দেখতে দেখতে দেখা মিলল হরি কাকার সঙ্গে। হরি কাকা খেজুরের রস খাওয়াবে বলে খেজুর গাছে হাঁড়ি বাঁধতে যাচ্ছে, তাই আমরাও পিছু নিলাম। শহর জীবনে এ সকল পাওয়া দুর্লভ, তাই এই মুহূর্তগুলো কোনোভাবেই কিন্তু মিস করা চলবে না। হরি কাকার সঙ্গে কথা বলে জানতে পারলাম এই খেজুর গাছের রসের স্বাদ কিন্তু নির্ভর করে গাছ কাটার উপর এবং কতদিন অন্তর কাটা হচ্ছে তার উপর। এই গাছ থেকে যে রস পাওয়া যায় সেই রসই কিন্তু পরের দিন সকালবেলা হোমস্টের যত টুরিস্ট থাকে সবাইকেই সার্ভ করা হয়। দিদির এই কনসেপ্টটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। মানে অর্গানিক ফার্মিং, জমিতে যা চাষ হচ্ছে সেটাই কিন্তু টুরিস্টদের প্লেটে সার্ভ করা হচ্ছে। তাই জমিতে কত রকম চাষ করা হয়েছে দেখো, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লেটুস, বিনস, মূলো, ব্রোকলি, এমনকি সর্ষে পর্যন্ত। প্রাকৃত হোমস্টের বারান্দা থেকে আমরা ঝোর নদী দেখতে পাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে পড়ন্ত বিকেলে একদম ঝোর নদীর সামনে এসে দাঁড়িয়েছি। আর নদীতে ভেলা চড়ছে, মানে ভেলায় করে মাছ ধরার কাজ চলছে। বেশ ভালো লাগছে, আর সূর্যটাও কিন্তু প্রায় অস্ত যাওয়ার পথে। ঝোর নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখে নিতে পারো। আর আমরা সূর্যাস্ত দেখে নিয়ে এবারে কটেজে ফিরবো। কটেজ এসে পৌঁছে দেখি চারিদিক অন্ধকারের মধ্যে প্রাকৃত হোমস্টে তার অপার সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। আকাশে জলজল করছে পূর্ণিমার চাঁদ, আর তার সঙ্গে খোলা আকাশের নিচে কাঠের জালে তৈরি হচ্ছে পাটিসাপটা আর ভাজা পিঠে। বাইরে থেকে ঘুরে টুরে আসার পরেই হাতে চলে এসছে মুড়ি আর গরম গরম ভেজিটেবিল চপ। সব থেকে আকর্ষণীয় এই যে বাটিটা বেতের তৈরি, দারুণ। ধনেপাতা, পেঁয়াজ, চানাচুর, কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখা, আর তার সঙ্গে ভেজিটেবিল চপ। দারুণ মুচমুচে একটা চপ, এদিকে মুড়ি চপ আর ওইদিকে পিঠের গন্ধ। কাকে ছেড়ে কাকে খাই, এরকম হয়েছে একটা ব্যাপার আর কি। মুড়ি খেতে খেতে কানে এলো বাঁশির শব্দ। কাছে গিয়ে দেখি হরি কাকা বাঁশি বাজাচ্ছে। এক অদ্ভুত মুহূর্ত তৈরি হয়েছিল। খেজুরের রস, সকালবেলা খেজুরের রস তোমরা অনেকেই খেয়ে থাকবে, কিন্তু রাত্রিবেলা গাছ থেকে পেড়ে টাটকা খেজুরের রস কি কখনো তোমরা খেয়েছো? তাহলে খেতে হবে, না হলে মিস করতে হবে। আর এটা খেতে গেলে আসতে হবে আসাননগর, মানে মুশকিল আসান, যেখানে জটিলতা বলে কিছু নেই, সব কিছুই পাওয়া যায়।
আমি চাইলাম হরি কাকা একটু রস জোগাড় করে দেবে, বললো আনছি, বলে গাছ থেকে রস এনে নিয়ে চলে এলো। এখন বাজে ঘড়িতে 8টা প্রায়। এখন খাবো আমরা খেজুরের রস। সেই খেতে সেই। এসবের পর রাতে কি কি রান্না হচ্ছে দেখার জন্য ঢুকে পড়লাম একেবারে হোমস্টের হেসেলে। রাতেও কিন্তু আয়োজনের কম নেই, কত রকম আয়োজন হচ্ছে দেখো। আর তার সঙ্গে একটা স্পেশাল মেনু ছিল, যেটা হচ্ছে চালের রুটি। চালের ভাত খেয়েছো, মুড়ি খেয়েছো, পিঠে খেয়েছো, আমিও তাই খেয়েছি, কিন্তু কখনো চালের রুটি কি খেয়েছো? আমার তো কোনোদিন খাওয়া হয়নি, আজ প্রথম খাবো প্রাকৃত হোমস্টেতে। আর এখানে এসে একটা রুটি বেলেও ফেললাম, হাত পাকিয়ে নিলাম, বাড়ি গিয়ে যদি বানাতে হয়। ডিনার টেবিলে এসে হাজির হয়ে গেছি। এসে দেখে না জাস্ট হতবাক, মানে এগুলো বানাতে দেখেছিলাম, তবে যে এভাবে পরিবেশন হবে এটা ভাবিনি। পিঠে, মানে এটা একটা জাস্ট অদ্ভুত রকম লাগলো যে এখানে আসলে এরকম পিঠেটা পাওয়া যাবে। আর তার সঙ্গে চালের গুঁড়োর রুটি। আজকে প্রথমবার খাবো, খেয়ে অবশ্যই তোমাদেরকে জানাবো কেমন ছিল। আরও একটা জিনিস, যেটা পাতে পড়েছে কচু বাটা, গরম গরম ভাত আর কচু বাটা। আর সব থেকে বড় কথা, যেটা না বললে হয়তো পুরো ব্লগটাই ইনকমপ্লিট থেকে যাবে, সেটা হচ্ছে এখানে কিন্তু প্লাস্টিক ইউজ একদম হয় না, টোটালি প্লাস্টিক ইউজ বন্ধ। ইভেন রুটি রাখার ক্যাসারোলটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু পুরোটাই উডেন। আর প্লাস্টিক সঙ্গে করে না আনাটাই ভালো, তার কারণ একমাত্র এই জায়গাটা আমি দেখলাম প্লাস্টিক ফ্রি জোন, যেটাকে আমরা বলতে পারি সেটা। আমার দিদির লোপামুদ্রাদির কনসেপ্টটা দারুণ লেগেছে, প্লাস্টিক ছাড়া পৃথিবী। সিনারিওটা চিন্তা করো, গোলাপ বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছি, এইদিকে গোলাপ বাগান, পিছনে সর্ষে ক্ষেত, এইদিকে তাকালে গাঁদা ফুলের চাষ, মানে পুরো ব্যাপারটা আর কি জমে ক্ষীর। আর দাদার কাছে চলে এসেছি, দাদার গোলাপ বাগান। দাদা আমাকে সকাল সকাল ঢুকতে দিয়েছে, পারমিশন দিয়েছে, থ্যাংক ইউ দাদা। তাহলে আসারনগর আসলে কিন্তু এই দাদার গোলাপ বাগানে ঢুকতে তোমরা ভুলবে না। এখন দাঁড়িয়ে আছি আসারনগরের ত্রিপুরা পাড়ায়, যেখানে নাকি এই পুরো গ্রামটাই গড়ে উঠেছে ত্রিপুরার লোকজনদের নিয়ে। মানে তারা একটা সময় হয়তো ত্রিপুরায় থাকতো, তারা চলে এসছে এখানে, এসে ঘরবাড়ি স্থাপন করে আছে। তো জায়গাটার নাম হয়ে গেছে ত্রিপুরা পাড়া। পায়ে হাঁটার ডিস্টেন্স, তোমরা কিন্তু ঘুরে যাবে। আর কাকাকে পেয়ে গেছি আমাদের সাথে। কাকা কি আমাদের খুব ভালো লোক, আমাদের পুরো এই জায়গাটা ঘুরে দেখাচ্ছে। জায়গাটা তোমরা দেখতে পারো, আর পায়ে হাঁটার ডিস্টেন্স কিন্তু অতি অবশ্যই তোমরা কভার করে যাবে এই ত্রিপুরা পাড়া। আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিলাম এই আশ্রমে। এটি হচ্ছে রামকৃষ্ণ মঠের একটি অংশ। এখানে তোমরা কিন্তু ঘুরে দেখিয়ে নিতে পারো। আশ্রমটি খুব সুন্দর এবং খোলামেলা পরিবেশের মধ্যেই তৈরি। আশ্রমের নাম হচ্ছে তপবন। এটা কিন্তু আসারনগরের একদম কাছে, আসলে পরে ভুল করো না, এটা ঘুরে দেখে নিও। সব হোমস্টেতেই লুচি, আলু চচ্চড়ি এগুলোই খেয়েছো, কিন্তু প্রাকৃতে আসলে সকালের ব্রেকফাস্টে পাবে গরম গরম আশকে পিঠে, আর তার সঙ্গে নলিন গুড়। ধোয়া বেড়াচ্ছে কিন্তু। দিয়ে দেবো, যেখানে তুমি যেতে পারো, যে ওদেরও প্রমোশন হয়ে যাবে। প্রতীক্ষার পর এবারে দেখা হয়ে গেছে কিন্তু দিদির সঙ্গে। মানে তোমাদের নিশ্চয়ই এটা জানতে ইচ্ছা করছে, অথবা তাকে দেখতে ইচ্ছা করছে যার মাথা থেকে এত সুন্দর একটা কনসেপ্ট বেরিয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু দিদি একেবারে নিজে হাতে সযত্নে
করেছে এবং আমাদের সামনে এত সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসকে উপস্থাপনা করছে, এটা জাস্ট অসাধারণ। এবার একটু দিদির মুখে দিদির আবেগ, দিদির ভালোবাসা প্রাকৃত হোমস্টের ব্যাপারে জেনে নেব। নমস্কার, আমি লোপামুদ্রা রায়। এই প্রাকৃত হোমস্টে 2018 সালের 23শে ডিসেম্বর থেকে চালু হয়েছে। ইনিশিয়ালি আমি এবং আমার হাজব্যান্ড এটা করেছি। এখানে প্রাকৃত হয়েছে আর এক দাদার জন্য। উনি হলেন দিব্যেন্দু শেখর ঘোষ। উনি মার্কেটিংয়ের একটা বড় অংশ আমাদের গাইড করে দিয়েছেন, দেখে দিয়েছেন। এখন তারপরে তো এটা নিজের মতন করে চলছে। আমাদের ভালোবাসা সব কিছু দিয়ে এখানে 6 জন মহিলা, গ্রামের মহিলাকে নিয়ে আমি কাজ করি। ওদেরই আমরা ট্রেন করে দিয়েছি, দিয়ে ওরাই এখন পুরোটা দেখাশোনা করে। এখানে যা গেস্টদের আমরা যেগুলো খাওয়াই সবই অর্গ্যানিক্যালি ফার্মিং হয়। এখানে চাল, ডাল, তেল সব আমাদের নিজস্ব, আমাদের কিছু কিনতে হয় না। শীতের সময় খেজুরের রস, খেজুরের গুড় খাওয়াই, আমরা পিঠে খাওয়াই। জীবন থেকে যেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের, সেইগুলোই আমি চেষ্টা করছি এখানে রাখতে। মা মাসিমারা যেরকম দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে থেকে খাওয়াতো, আমার এখানে মহিলারা ওরম দাঁড়িয়ে থেকে খাওয়ায়, আরেকটু নিন এরম বলে, আর যত্ন করে। কারণ এখন আমাদের জীবন থেকে এত দৌড়ানোর জীবন, সেখান থেকে সব হারিয়ে যাচ্ছে। সেগুলোই আবার একটু ছোট পরিসরে ফিরিয়ে আনার চেষ্টা করি। ভ্রমণের মধু সংগ্রহের সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছি আমাদের ভিডিওর শেষ ভাগে।